আবির পেশায় একজন ইঞ্জিনিয়ার। মাস তিনেক আগে নতুন বিয়ে করেছে। তারপর থেকেই তার বোলভাল বদলে যেতে লাগলো। বন্ধুরা একদিন বাগে পেয়ে তাকে ধরে বসলো তাদের বদলে যাওয়ার কাহিনী বলতে হবে। আবির তাদের কি বলবে ঠিক করে উঠতে পারছিল না। আসলে সেও এখনো তার বদলে যাওয়ার বিষয়টা ঠাওর করে উঠতে পারছিল না। বন্ধুদের পীড়াপিড়িতে আর থাকতে না পেরে শেষে মুখ খুলল। কিভাবে পুরো বিষয়টা খুলে বলবো গুছিয়ে তুলতে পারছি না। আবিরের দ্বিধা দেখে আফনান বলল, ঠিক আছে, আমরা প্রশ্ন করি, তুই শুধু উত্তর দিয়ে যা, কিছুই লুকোবি না বলে দিলাম। আচ্ছা, এখানে লুকোচুরির কি আছে? তোর সাথে কি ভাবির বিয়ের আগে থেকেই পরিচয় ছিল? না, একদম না। তাহলে তোদের পারিবারিক ধ্যান ধারণা থেকে 180 ডিগ্রি বিপরীত মেরুর একটা পরিবারের সাথে কিভাবে যোগাযোগ ঘটল? বলছি শোন, তোরা জানিস আমার মাউন্টেনিং মানে পাহাড়ে চড়ার বেশ শখ। বাংলাদেশের প্রায় সব পাহাড়ই চড়া শেষ হয়ে গেছে। আগামী বছর নেপালে যাওয়ার কর্মসূচিও ঠিক হয়ে গিয়েছিল। নেপাল যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে আমাদের দলটা কয়েক মাস আগে বান্দরবান গিয়েছিল। আমরা দলে 6 জন ছিলাম। আমাদের গন্তব্য ছিল চিম্বুক পাহাড়। ট্রেকিং শেষ করে বেস ক্যাম্পে ফিরে এসেছি। এমন সময় 3 জন মানুষ সেখানে এলেন, জানালেন এখানে তবলিগে এসেছেন ঢাকা থেকে, আমাদের সাথে কিছু কথা বলতে চান। সাথে আসা দীপিকা আর পারিতা বেশ অস্বস্তিতে পড়ে গেল। একে তো মেয়ে, তার ওপর ভিন্ন ধর্মাবলম্বী। তবলিগে আসা 3 জনের একজন বললেন, কোনো সমস্যা নেই, ওনারা একপাশে গিয়ে অপেক্ষা করুক, আমরা সামান্য কয়েকটা কথা বলেই বিদায় নেব। কোনো সমস্যা নেই, আমরা ক্যাম্পের ভেতরে গিয়ে অপেক্ষা করছি। একজন তবলিগি ভাই কথা শুরু করলেন। প্রথমে নিজের পরিচয় দিলেন। এক মাদ্রাসায় শিক্ষকতা করেন, এখন ছুটিতে আল্লাহর রাস্তায় বের হয়েছেন। তিনি ইসলামের পরিচয়, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন, আখিরা কি, জান্নাত জাহান্নাম কি, কুরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক বিষয়ে অল্প সময়ের মধ্যেই আলোচনা করলেন। বললেন এখানে আমাদের কাজ শেষ হলে তাদের সাথে কিছুটা সময় কাটাই, তাহলে তারা ভীষণ খুশি হবেন। আমাদের সবাইকে একবেলা খাবারের দাওয়াতও দিলেন। বোনদেরও বাদ দিলেন না, তাদের খাবার তাঁবুতে পাঠিয়ে দেবেন। তারা দাওয়াত দিয়ে চলে গেলেন। আমরা ক্লান্ত ছিলাম, ক্যাম্পে এসেই ঘুমিয়ে পড়লাম। আমাদের গাইড ছিল একজন চাকমা ছেলে, নাম অভিলাষ। সে বাজার করতে গিয়েছিল। পরদিন ছিল আমাদের ঢাকা ফেরার তারিখ। রাতে শুয়ে শুয়ে তবলিগের কথাগুলো নিয়ে আমি অনেক ভাবলাম। পাশে শোয়া আফনানের সাথেও বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম, সে হেসেই উড়িয়ে দিল। সকালে উঠে সবাই গোছগাছ করতে লেগে গেল। আমিও সবকিছু গুছিয়ে নিলাম। সবাই রওনা হওয়ার আগ মুহূর্তে আমি বললাম, তোরা যা, আমি এখানে কয়েকটা দিন থাকতে চাই। এখানে থাকবি মানে? আর কিছু না, আমি তবলিগের হুজুরদের সাথে কিছু সময় কাটাতে চাই। গতকাল তাদের কথা শুনে আমার ভেতরে কিছু কৌতূহল আর প্রশ্ন জেগেছে। ঠিক আছে, তোর ওপর তো জোর চলবে না, তুই সব সময় যা ভালো মনে করিস সেটাই করিস। আমরা তাহলে চললাম। তখন রমজান মাস ছিল। আমি রোজা রেখে অভ্যস্ত ছিলাম না। তবলিগের ভাইদের সাথে আমিও রোজা রাখলাম। ইফতারের সময় দারুণ এক অনুভূতি হলো। একদিন থাকতে এসে কিভাবে যেন 10 দিন কেটে গেল। অনেক কিছু শিখলাম, জানলাম, দেখলাম, বুঝলাম। সেদিন আমাদের যিনি দাওয়াত দিয়েছিলেন তিনি হলেন মাওলানা আব্দুল্লাহ ভাই। তার সাথে এ কদিনে বেশ হৃদ্যতা সৃষ্টি হলো। তিনি আমাকে বড় আপন করে নিলেন। শুধু তিনি কেন, জামাতের সবাই আমাকে আপনের চেয়েও বেশি সমাদর করেছেন। একদিন কথা প্রসঙ্গে আব্দুল্লাহ ভাইকে বললাম, আমি পরিবারের বড় ছেলে, আব্বু আম্মু চাচ্ছেন আমি যেন শিগগির বিয়ে করি। আমার চাকরি খোঁজার দরকার নেই, আমাদের ব্যবসা দেখাশোনা করা লাগবে। এখন বলুন তো, আমি দিনের ওপর অটল থাকা এবং দিন শেখার জন্য কি করতে পারি? একটা দিনদার মেয়ে বিয়ে করুন, তাহলে আপনার দিন শেখা ও দিনের ওপর চলা দুটোই সহজ হয়ে যাবে। আমাকে দিনদার মেয়ে কে দেবে? আমার পরিবারই বা এমন মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন কেন? এটা একটা সমস্যা বটে, তবে সমাধানাতীত নয়। আমরা ঢাকা ফিরে এলাম। আম্মু বিয়ের জন্য প্রবল চাপ সৃষ্টি করলেন। আব্দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তিনি বললেন, আমার কাছে আপনার চাহিদা মতো একটা পাত্রী আছে, কিন্তু সমস্যা হলো পাত্রীর পিতা মেয়েকে আলিম ছাড়া বিয়ে দেবেন না। তবে চেষ্টা করে দেখতে মন্দ কি? মেয়েটার ঠিকানা? সত্যি কথা বলতে লজ্জা লাগছে, তবুও আপনার আন্তরিকতা ও আগ্রহ দেখেই শুধু আমি এমন চিন্তা করেছি। মেয়েটা আসলে আমার ছোট বোন, তার নাম আয়েশা। এখন আব্বু আম্মু আর ছোট বোন যদি রাজি হন, তাহলে আপনি যেমনটা চান সেরকম একটা মেয়ে আপনি পাবেন হয়তো। আমি অনেক খুঁজেছি, কিন্তু আপনার সাথে কাউকে মেলাতে না পেরে শেষে এই সমাধানে এলাম। তবে আপনার হাতে সময় থাকলে আমি আপনার উপযুক্ত পাত্রী খুঁজে বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। না না, কি বলছেন আপনি? এ তো আমার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। আপনাকে একটা কাজ করতে হবে, আমাদের গ্রামের বাড়িতে গিয়ে আব্বুর সাথে দেখা করতে হবে। আব্বু এখন ইতিকাফে আছেন আমাদের মাদ্রাসার মসজিদে, প্রতি বছরই বসেন। সব গোছগাছ করে আব্দুল্লাহ ভাইদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। রশিদপুর পৌঁছতে ইফতারির সময় হয়ে গেল। আব্দুল্লাহ ভাই বললেন, আব্বু এখন কথা বলবেন না, তিনি মাগরিবের পর আওয়াবিন আদায় করে কিছুক্ষণ বিশ্রাম করেন। তারাবির পর তিনি আপনার সাথে কথা বলবেন। অবশ্য তারাবি পরে তিনি সাথে সাথে ঘুমিয়ে পড়েন, কারো সাথে কথা বলেন না। তবুও আপনি মেহমান, আপনার জন্য ব্যতিক্রম করবেন। আমার আসার ব্যাপারে তাদের পরিবার আগে থেকেই জানত, তাই তারাবির পর আব্দুল্লাহ ভাইয়ের আব্বুর সাথে দেখা করতে কোনো সমস্যা হলো না। আমি আমার অবস্থা পুরোপুরি জানাতে চাইলাম। আমি তো বাবা এখন তোমার সাথে বেশি কথা বলতে পারবো না, আর এখন কথা বলার সময়ও নয়। তাহলে আগামীকাল? না, আমি ইতিকাফ থেকে বের হওয়ার আগে নয়। এখানে অতি প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কিছু বলা ঠিক নয়। তাহলে কি বিয়ের কথা স্থগিত থাকবে? না, তার প্রয়োজন হবে না। তোমার ব্যাপারে আমি বিস্তারিত শুনেছি, যদ্দূর সম্ভব খোঁজ খবর করেছি, একবার চোখে
চোখে দেখার প্রয়োজন ছিল, তাও এখন হলো। আব্দুল্লাহর আম্মুর সাথে পরামর্শও করেছি। আব্দুল্লাহর পীড়াপিড়িতে আমরা এখানে সম্পর্ক করার ব্যাপারে রাজি হয়েছি। এখন হলো পাত্রী দেখার বিষয়। এটা সুন্নত এবং তোমার অধিকার, সেটার ব্যবস্থা করতে বলে দিয়েছি। মসজিদ থেকে ঘরে ফিরে এলাম। ধর্ম সম্পর্কে আমার জানার পরিধি খুবই কম, তবুও গত কদিনে যা জেনেছিলাম, একজনের কাছে শুনেছিলাম মা হাফেজা হলে সন্তানদের হাফেজ হওয়াটা সহজ হয়। কথাটা শোনার পর থেকেই আমার খুবই আগ্রহ একজন হাফেজাকে বিয়ে করার। আমি আব্দুল্লাহ ভাইয়ের কাছে তার বোনের হেফজের বিষয়টা জানতে চাইতে লজ্জা পাচ্ছিলাম। তারপরও দ্বিধা সরিয়ে বললাম, আপনার বোন কি কুরআন কারীম হেফজ করেছেন? আরে কুরআন হিফজ করাটাই আসল ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের জীবনে ইসলামের বাস্তবায়ন করা। আমি বুঝতে পারলাম না তার এই কথা শুনে খুশি হব নাকি বেজার হব। তিনি সরাসরি উত্তর না দিয়ে পাশ কাটিয়ে গেলেন কেন? বেশিক্ষণ ভাবার সময় পেলাম না। আমাকে একটা সুন্দর করে সাজানো কামরায় বসানো হলো। একটু পরে আব্দুল্লাহ ভাই তার বোনকে সাথে করে নিয়ে এলেন। আমি উঠে দাঁড়িয়ে গেলাম। দুজন মুখোমুখি একটা বড় টেবিলে বসলাম। আমি কেন যেন খুবই লজ্জা পাচ্ছিলাম। আমার লজ্জা দেখে আমি নিজেই অবাক। আমি একটা মেয়ের সামনে লজ্জা পাচ্ছি। ওকে মানে আয়েশাকে দেখলাম আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো। আব্দুল্লাহ ভাই বললেন, আপনি লজ্জা পাচ্ছেন কেন? এটা তো লজ্জার সময় নয়। আপনার কিছু জানার থাকলে আয়েশাকে প্রশ্ন করুন। আমার কিছুই মনে আসছিল না। আজকে পাত্রী দেখা হবে সেটাই তো আমার জানা ছিল না। আর পাত্রী দেখতে গিয়ে একটা মানুষকে ভর্তি পরীক্ষার মতো নানা প্রশ্নে নাজেহাল করা, যোগ্যতা যাচাই করার জন্য নানা রকমের অপমানজনক পদ্ধতির মধ্য দিয়ে যাওয়াটা আমি চরমভাবে ঘৃণা করতাম। মাথাটাকে পুরোপুরি ফাঁকা মনে হলো। সাহস সঞ্চয় করে জানতে চাইলাম, আপনি কুরআন কারীম কতটুকু মুখস্থ করেছেন? আমার আমপারা মুখস্থ আছে। আমি আলিম নই, আমার পরিবারও ধার্মিক পরিবার নয়। এখানে সম্পর্ক করতে আপনার আপত্তি নেই তো? আব্বু আম্মু যেটা ভালো মনে করেন তাই হবে। আমার সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে বলতে পারেন। জি না, ভাইয়ার কাছে শুনেছি। আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। অনুমতি নিয়ে বের হয়ে এলাম। পরদিন ঢাকা ফিরে এলাম। আব্দুল্লাহ ভাই বলেছিলেন বিয়ের ব্যাপারে আমাদের চূড়ান্ত মতামতটা ফোনে জানালেই হবে। আমি বলেছিলাম, আমরা দুজন কি একাকী একবার কথা বলতে পারি, বা কোথাও একদিন বাইরে ঘুরতে বের হলাম? না, এটা শরীয়ত অনুমোদন করে না, আর আয়েশাও এতে রাজি হবে না। তাহলে ফোনে তো কথা বলা যাবে না, সেটাও প্রয়োজন ছাড়া জায়েজ নেই। আপনার আরো কিছু জানার থাকলে আমাকে বলবেন, আমি জানিয়ে দেব। চাইলে আয়েশার সাথে কথাও বলিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ঢাকা গিয়ে আব্বু আম্মুকে জানাই, তারপর মুরব্বীদের কেউ হয়তো আনুষ্ঠানিকভাবে দেখতে আসবেন। কেন, আপনার কি পাত্রী পছন্দ হয়নি? পাত্রের দেখাটাই তো চূড়ান্ত। তবুও আপনি মুরব্বী স্থানীয় কাউকে নিয়ে আসতে পারেন। আসার সময় কোনো আয়োজন করে আসার দরকার নেই। ওনারা দেখার পর যদি পছন্দ করেন তাহলে ওই দিনই বিয়ে হয়ে যাবে। আমাদের ইচ্ছা বিয়ের আয়োজন আর খরচ যত কম করা হয় ততই ভালো। হাদিসে আছে, যে বিয়েতে খরচ যত কম হবে সে বিয়ে তত বেশি বরকতময় হবে। আসুন ঘুমিয়ে পড়ি, ভোররাতে সেহরি খেতে হবে। আব্বুর সাথে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের জামাতে যোগ দিতে হবে। একটা কথা, আমি জানি হুজুরদের বাড়িতে টিভি থাকে না, আপনাদের বাড়িতেও কি এ জাতীয় কিছু নেই? ঘরের মহিলারা সময় কাটায় কিভাবে? না, নেই। ভাগ্যিস আপনি এই প্রশ্ন আয়েশাকে করেননি। ওকে এ ধরনের প্রশ্ন করলে